বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা অবগত আছো যে তোমাদের জন্য প্রতিষ্ঠান থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য দেওয়া আছে। সেই সংক্ষিপ্ত সিলেবাস তোমরা জানো, তারপরে আমি দেখে লিখে দিচ্ছি। প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা। দ্বিতীয় যে অধ্যায় সেটি হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। তৃতীয় যে অধ্যায় সেটি হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। লক্ষ্য করো, এই তিনটি চ্যাপ্টার, একটা নিউটনীয় বলবিদ্যা, একটা হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, আর একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই যে তিনটি আছে, এই তিনটি হলো প্রথম পত্রের অধ্যায়। এই তিনটির মধ্যে দুটি অধ্যায় শেষ হয়ে গিয়েছে এবং এখন এই অধ্যায়টা পড়ানোর কাজ চলছে। এটা হচ্ছে প্রথম পত্রের, এটা হচ্ছে প্রথম পত্রের জন্য। দ্বিতীয় পত্রের যে দুটি অধ্যায় এখানে রয়েছে তা বলছি। দ্বিতীয় পত্রের যে দুটি অধ্যায় আছে সে দুটি বলছি। তাহলে প্রথম পত্র থেকে অধ্যায় 3টা, দ্বিতীয় পত্র থেকে অধ্যায় আছে 2টি। দ্বিতীয় পত্র থেকে 2টি অধ্যায় আছে। প্রথম যেটি সেটি হচ্ছে তাপ গতিবিদ্যা, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। এই অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দুটি অধ্যায় আছে দ্বিতীয় পত্রের। একটা হচ্ছে তাপ গতিবিদ্যা আর একটা হচ্ছে স্থির তড়িৎ। আমরা তাপ গতিবিদ্যা পড়া শেষ করেছি, এখন শুধু বাকি আছে স্থির তড়িৎ। আজকে স্থির তড়িৎ শুরু হবে এবং পদার্থের গাঠনিক ধর্ম হয়তো শুরু হয়ে গেছে। তো এই 5টা অধ্যায় শেষ করার পর আমরা পরীক্ষা নিব। সেই পরীক্ষায় দেখা যাবে 5টা অধ্যায় থেকে 5টা সিকিউ থাকবে, অর্থাৎ তোমাদের অল্টারনেটিভ থাকবে না কোনো সিকিউ। 5টার মধ্যে 5টাই দিতে হবে এবং তোমাদের সঠিকভাবে উত্তর লিখতে হবে এবং সেই মোতাবেক ভাষা পড়াশোনা করতে হবে। যাই হোক, তোমরা নিয়মিত ফিজিক্স ক্লাস ফলো করবা। ফিজিক্স ক্লাস শনিবার এবং মঙ্গলবার 2 দিন হবে। শনিবারে যে স্যার ক্লাস নেবেন মাহমুদুর রহমান স্যার, আর মঙ্গলবারে যিনি ক্লাস নেবেন আমি। তোমাদের ওই স্যার পদার্থের গাঠনিক ধর্ম শুরু করেছেন, আমি আজকে তোমাদের স্থির তড়িৎ শুরু। স্থির তড়িৎ। বর্তমান সভ্যতা বিদ্যুতের সভ্যতা, তড়িতের সভ্যতা। বিদ্যুৎ ছাড়া আমরা এই সভ্যতা কল্পনা করতে পারি না। জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিস্টেমে বিদ্যুৎ এখন আমাদের সঙ্গে ওতপ্রোত। বিদ্যুৎ ছাড়া আমরা এই জীবন কল্পনা করতে পারি না। বিদ্যুতের সাহায্যে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, রান্না বান্না করি, পানি উঠাই, সব কিছু বিদ্যুতের সাহায্যে চলে। তো বর্তমান সভ্যতা বিদ্যুতের সভ্যতা, এটা বললেও অত্যুক্তি হবে না। এখন আমরা স্থির তড়িৎ অর্থাৎ 12 ক্লাসে বিদ্যুৎ সংক্রান্ত মোট অধ্যায় আছে 4টা। 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়। এই 4টে অধ্যায়ের মধ্যে বিদ্যুতের উৎপন্ন থেকে শুরু করে ব্যবহার অবধি যা আছে মোটামুটি জিনিসগুলো আমরা শিখে নেব। এই 4টা চ্যাপ্টারের মধ্যে আছে। প্রথমে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টার দিয়ে শুরু করব। তড়িৎ বা বিদ্যুৎ, যে বিদ্যুৎ চলাচল করতে পারে না, স্থির থাকে, তাকে স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ। এই কথাটা আমরা শিখেছি ছোট ক্লাসে।
ক্লাস 4, 5 ইত্যাদিতে যে বিদ্যুৎ স্থির থাকে তাকে স্থির বিদ্যুৎ বলে, আর যে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে জলবিদ্যুৎ বলে। বিদ্যুৎ সংক্রান্ত প্রথম যে ঘটনা, 350 খ্রিস্টপূর্ব, 350 খ্রিস্টপূর্ব গ্রিক দার্শনিক থেলস খ্রিস্টপূর্ব 350 বছর পূর্বে, যীশু খ্রিস্ট জন্মের 350 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলস চিন্তা করেন যে প্রত্যেকটা, অর্থাৎ গ্রিক দার্শনিক থেলস দেখেন যে অ্যাম্বারকে যদি রেশম কাপড় দ্বারা ঘর্ষণ করা যায়, অ্যাম্বারকে, পাইন গাছের ডাল বা অ্যাম্বার, তাহলে যীশু খ্রিস্ট জন্মের 350 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলস লক্ষ্য করেন যে অ্যাম্বারকে যদি রেশম কাপড় দ্বারা ঘর্ষণ করা যায়, তাহলে সেই অ্যাম্বারের মধ্যে এমন একটা ধর্মের সৃষ্টি হয় যে ধর্মের কারণে ছোট ছোট হালকা কাগজের টুকরাকে সে আকর্ষণ করে, এরকম একটা ধর্মের সৃষ্টি হয়। সেই সময়ে বিজ্ঞানী থেলস এটা লক্ষ্য করেছে। খেয়াল করো, জ্ঞান বিজ্ঞানের প্রাচীন সূতিকাগার হচ্ছে গ্রিস, বর্তমানে যেটা যার রাজধানী হচ্ছে এথেন্স, এবং গ্রিক সভ্যতা, সেই প্রাচীন সভ্যতা, সেই গ্রিক দার্শনিক থেলস যীশু খ্রিস্ট জন্মের 350 বছর পূর্বে লক্ষ্য করেন যে অ্যাম্বারকে যদি রেশম কাপড়, সিল্কের কাপড় দ্বারা ঘর্ষণ করা যায়, তাহলে সেই অ্যাম্বার ছোট ছোট হালকা কাগজের টুকরাকে কি করবে, আকর্ষণ করে দেয়, এরকম একটা ধর্মের সৃষ্টি হয়। এভাবে দীর্ঘদিন চলার পর 1600 খ্রিস্টাব্দে 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক, খেয়াল করেন 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ডক্টর গিলবার্ট, 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ডক্টর গিলবার্ট প্রমাণ করেন যে শুধু অ্যাম্বারকে ঘর্ষণ করলে নয়, যদি আমরা এই রেশম কাপড় দ্বারা কাঁচ, প্লাস্টিক ইত্যাদি পদার্থকে যদি আমরা ঘর্ষণ করি, তাহলে সেই পদার্থ কি করে ছোট ছোট হালকা কাগজের টুকরাকে আকর্ষণ করে। যাই হোক, বিজ্ঞানী থেলস এবং বিজ্ঞানী ডক্টর গিলবার্ট এনাদের মতবাদের উপর ভিত্তি করে পদার্থ বিজ্ঞানের নতুন একটা জিনিস পাওয়া গেল। সেই নতুন জিনিসটার নাম হচ্ছে চার্জ বা আধান। বাংলায় বলা হয় আধান, ইংলিশে বলা হয় চার্জ। তোমরা যে কোনোটা পড়লেই চলবে, হয় চার্জ মনে রাখবা, নাহলে আধান মনে রাখবা, নাহলে পাশাপাশি দুটো মনে রাখবে। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম, দার্শনিক থেলস এবং ডক্টর গিলবার্টের তত্ত্ব মতে আমরা কি পেলাম, চার্জ বা আধান নামক একটা জিনিসের অস্তিত্ব সম্পর্কে ধারণা পেলাম। চার্জ বা আধান কাকে বলে? বিদ্যুতের মূল জিনিস কিন্তু চার্জ বা আধান। যখন কোনো একটা আধান গতিশীল হবে, যখন চার্জ গতিশীল হবে, তখনই কিন্তু সেখানে বিদ্যুতের সৃষ্টি হবে। যখন কোনো একটা বস্তুতে চার্জ সঞ্চিত হবে, তখন সেখানে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। সুতরাং আমাদেরকে চার্জ করে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। চার্জ কাকে বলে? যাহার স্থিতিতে স্থির বিদ্যুৎ, যার গতিতে জলবিদ্যুৎ, যা বিদ্যুৎ ক্ষেত্রে সৃষ্টি করতে পারে, যা ছোট ছোট হালকা কাগজের টুকরাকে আকর্ষণ করতে পারে, ইত্যাদি যা কিছু আছে, যে ধর্ম, সেই ধর্মটাই হচ্ছে চার্জ। তাহলে চার্জ একটা ধর্ম। যাহার স্থিতি স্থির বিদ্যুৎ, যাহার গতিতে জলবিদ্যুৎ, যা ছোট ছোট হালকা কাগজের টুকরাকে আকর্ষণ করতে পারে, যা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করতে পারে, তার নাম হচ্ছে চার্জ বা আধান। কিন্তু এইটা হচ্ছে পুরাতন সংজ্ঞা। চার্জের একটা নতুন সংজ্ঞা আছে। সেই নতুন সংজ্ঞা কি? তোমরা প্রত্যেকে জানো, এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলোরই, সব পদার্থই, সব বস্তুই পরমাণু সমন্বয় গঠিত। কার সমন্বয় গঠিত? পরমাণু। আমরা জানি কোনো একটা বস্তু যদি ভেঙে দেয়, তাহলে কোনো একটা বস্তুকে প্রথমে যখন ভাঙবো, তখন দেখা যাবে ছোট ছোট হালকা টুকরাতে পরিণত হবে, তার নাম হলো।
যতক্ষণ পর্যন্ত তার বৈশিষ্ট্য বজায় থাকে। অর্থাৎ হাতে একটা পানির অণু নিলাম, টের পাবো এটা পানির অণু। হাতে একটা লবণের অণু নিলাম, টের পাবো এটা লবণের অণু। আবার মনে করো এই অণুকে ভাঙার পর আমরা কি পাই? পরমাণু পাই। পরমাণুকে যখন আমরা ভাঙবো, পরমাণুর স্ট্রাকচারটা এরকম। এটা একটা পরমাণুর স্ট্রাকচার। দেখো এটি হচ্ছে নিউক্লিয়াস, আর এর চতুর্পাশে কি আছে? প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে, এটা তোমরা জানো। কেমিস্ট্রিতে যথাযথভাবে উল্লেখ আছে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন। তো যাই হোক, এখানে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো কি করে? পরিভ্রমণ করে। নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। যাই হোক, অণুকে পদার্থকে ভাঙলে পাবো অণু, অণুকে ভাঙলে পাবো পরমাণু, পরমাণুকে ভাঙলে পাবো তিনটি কণিকা। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। দেখো কোনো একটা পদার্থকে প্রথমে যখন ভাঙবো তখন পাওয়া যায় হলো অণু, অণুকে যখন ভাঙবো তখন পাওয়া যায় পরমাণু, পরমাণুকে যখন ভাঙবো তখন পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপরেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ভাঙা যায়, কিন্তু ভাঙার আর দরকার নেই, কারণ আমরা তো পরমাণু দেখতে পাই, অদৃশ্য। ইলেকট্রন, প্রোটন তো অবশ্যই অদৃশ্য, সুতরাং আর ভাঙার আপাতত দরকার নাই। এখন এই তিনটে সূক্ষ্ম কণিকা লক্ষ্য করো, এই যে তিনটে সূক্ষ্ম কণিকা আছে, ক্ষুদ্র কণিকা আছে, এই তিনটি সূক্ষ্ম কণিকার সমন্বয়ে কি গঠিত? বস্তু গঠিত। এই যে সূক্ষ্ম কণিকাগুলো, এই সূক্ষ্ম কণিকাগুলোর বৈশিষ্ট্যগুলো ধর্মকে বলা হবে চার্জ বলা হবে। যে সকল সূক্ষ্ম কণিকার সমন্বয়ে বস্তু গঠিত, এখন আমরা চার্জ বা আধানের যদি আধুনিক সংজ্ঞা দিই, তাহলে আমরা বলবো যে সকল সূক্ষ্ম কণিকার সমন্বয়ে বস্তু গঠিত, তাদের বৈশিষ্ট্যগুলো ধর্মকে চার্জ বলে। অর্থাৎ ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো ধর্ম বা প্রোটনের বৈশিষ্ট্যগুলো ধর্ম, এদেরকে বলা হবে চার্জ। আর নিউট্রন হলো নিউট্রাল পার্টিকেল, অর্থাৎ নিরপেক্ষ কণিকা, তার কোনো চার্জ নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি চার্জ হলো কি? ইলেকট্রনের চার্জ আর হচ্ছে প্রোটনের চার্জ। এবং এখান থেকে বলা যাবে যে চার্জ বা আধান কাকে বলে? যে সকল সূক্ষ্ম কণিকার সমন্বয়ে বস্তু গঠিত, তাদের বৈশিষ্ট্যগুলো ধর্মকে কি বলে? চার্জ বলে। এই চার্জ দুই প্রকার, একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক। তার মানে যে চার্জের প্রকৃতি ধনাত্মক, খেয়াল করো সবাই। প্রথম হলো ধনাত্মক চার্জ, পজিটিভ চার্জ। যে চার্জের প্রকৃতি ধনাত্মক, যেমন প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। যে চার্জের প্রকৃতি ধনাত্মক তাকে বলা হয় ধনাত্মক চার্জ। যে চার্জের প্রকৃতি ঋণাত্মক তাকে বলা হয় ঋণাত্মক চার্জ। অর্থাৎ ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁹ কুলম্ব। এই হচ্ছে প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম্ব। সামনে কি দেখবো? মাইনাস দেবে। একটা ধনাত্মক চার্জ আর একটা কি? ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ হলে এটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এই হলো প্রোটনের চার্জ, এগুলো ইলেকট্রন চার্জ। এখন বলি পৃথিবীতে বস্তুগুলা চার্জ নিরপেক্ষ। যেমন আমার হাতে লক্ষ্য করে কলমটা, এই কলমটার মধ্যে চার্জ আছে। এখন এই চার্জ আছে, তাহলে কলমটা আমাকে ইলেকট্রিক শক দেওয়ার কথা, কিন্তু কলম ইলেকট্রিক শক দিচ্ছে না। কেন কলম ইলেকট্রিক শক দিচ্ছে না? কারণ এর মধ্যে ঠিক যতগুলো প্রোটন আছে ততগুলো কি আছে? ইলেকট্রন আছে। মনে করো 10টা প্রোটন এবং 10টা ইলেকট্রন ইকুয়াল টু কি হবে? নিউট্রাল, নিরপেক্ষ হয়ে গেছে। তো অতএব এখান থেকে আমরা বলতে পারি যে বস্তুর মধ্যে কি আছে? সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকার কারণে বস্তুটি কি চার্জ নিরপেক্ষ, এবং এই চার্জ নিরপেক্ষ বস্তু। যাই হোক, এরপর আমরা করবো হচ্ছে বিন্দু চার্জ। এখানে তোমাদের বাসার কাজ কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধনাত্মক চার্জ প্রডিউস করা যায়, ঋণাত্মক চার্জ প্রডিউস করা যায়। তার মানে ধনাত্মক চার্জ উৎপন্ন করা যাবে, ঋণাত্মক চার্জ উৎপন্ন করা যাবে। এই জন্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমরা ইচ্ছাগুলো ধনাত্মক চার্জ উৎপন্ন করতে পারি, ইচ্ছাগুলো ঋণাত্মক চার্জ উৎপন্ন করতে পারি। এবং এই যে চার্জ বিজ্ঞানিক কুলম্ব দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের একটা সূত্র প্রদান করে। দুটি বিন্দু চার্জ,
বিন্দু চার্জ মানে চার্জগ্রস্ত কতগুলো বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে তার মধ্যে বিন্দু চার্জ, চার্জগ্রস্ত কতগুলো বস্তুর আকার যদি বিন্দুর মতো হয় তার মধ্যে বিন্দু চার্জ। দুটি বিন্দু চার্জের মধ্যকার ক্রিয়াশীল বলের সূত্র দেন বিজ্ঞানী কুলম্ব। ম্যাথমেটিক্যাল আমরা যদি দেখি F সমান Q1 ডিভাইডেড বাই r², অর্থাৎ দুইটি বিন্দু চার্জ একটি সংযোগ সরলরেখা বরাবর একে অপরের উপর ক্রিয়া করে, যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে এ থেকে আমরা বলতে পারবো দুটি বিন্দু চার্জ একটি সংযোগ সরলরেখা বরাবর একে অপরের উপর ক্রিয়া করে। এই ক্রিয়াশীল বলের মান চার্জের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যাই হোক, এখান থেকে তোমাদের আজকে পর্যন্তই পড়া, তোমরা এ পর্যন্ত পড়ে রাখো। আগামী দিন আমরা কুলম্বের সূত্র সংক্রান্ত আরও বিস্তারিত পড়া করব। আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে সেগুলো করব। এ যাবতীয় পড়া আগামী দিন। তোমরা সবাই ভালো থাকো, নিজেরা সাবধান থাকো এবং বাইরে বের হবে না অযথা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।